সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণে। এই অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা থাকবে। একটি অংশ হচ্ছে, আমরা সবাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বুধবার ইনফ্লেশন রিপোর্ট বেরিয়েছে, সিপিআই রিপোর্ট। আমরা যে হেডলাইন নিউজ থাকে সেখান থেকে খুব যাচাই বাছাই করে যে তথ্যগুলো বের করেছি, আমি মনে করি আজকে যারা শুনবেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ হবে, পরবর্তীতে যারা দেখবেন অনুষ্ঠানটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং খুব ভালো করে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব আমি, যেটি আপনারা বুঝবেন কেন এটি ওতপ্রোতভাবে আপনার সবার সাথে জড়িত। আমাদের আয়, ব্যয়, বাসা, বাড়ি সব কিছুর সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য, এবং কিভাবে সেটি জড়িত, অ্যান্ড কেন এইবারের তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কি হয়েছে, সেটি আমি কিছুক্ষণের মধ্যে তুলে ধরবো। তার দ্বিতীয় অংশে থাকবে আপনারা, এটি অনেকের অনুরোধে, অনেকেই অনুরোধ করেছেন যে আমার বয়স হয়ে গেছে, আমি ইংরেজি কম বুঝি, আমি মনে রাখতে পারি না অনেক কিছু, আমি সিটিজেন হতে চাই, আমি সময় হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি তো পরীক্ষায় পাশ করবো না। এই দলে যারা পড়ছেন তাদের জন্য আছে কিছু ভালো খবর, সুখবর, সেটি শুনবেন দ্বিতীয় অংশে। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকেই বাংলাদেশে আছেন 6 মাসের জন্য, তারপরে আসছেন, আবারও চলে যাচ্ছেন কয়েক সপ্তাহ পরেই, এবং যখন দ্বিতীয়বার আসছেন তাদেরকে বেশ থামানো হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে কেন, এবং এটি উত্তরণের উপায় কি সেটি আলোচনা করব। সো রিয়েলি ইম্পর্টেন্ট স্টাফ। কিন্তু শুরু করার আগে হেডলাইন কয়েকটি দেখে আসবো। প্রথম যে হেডলাইনটা আপনারা দেখছেন, দিস ইজ ফ্রম CNN। তারা বলছেন S&P, NASDAQ, Dow Jones record high after encouraging inflation data। ইনফ্লেশন যে রিপোর্ট এসেছে তারপরে স্টক মার্কেটের তিনটি অংশই, S&P 500, NASDAQ অ্যান্ড Dow Jones সব কয়টি রেকর্ড ছাড়িয়ে গেছে, বিগ রেকর্ড। পরবর্তী যেটি আছে এটি আরও গুরুত্বপূর্ণ। এই রেকর্ডের পরে যেটি এসেছে যে মর্টগেজ রেট কমেছে সেকেন্ড টাইম ইন সেকেন্ড উইক। এখন এটি অনেকে ধারণা দিবে যে আপনি রিফাইন্যান্স করতে পারেন, একটু সাহস হবে আপনার। তারপরে যেটি দেবো সেটি আসলে ইনফ্লেশন ডাটাটা কি, ইনফ্লেশন কোথায় বলছে, যেটি আপনারা দেখছেন। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিপোর্ট ফর মান্থ অফ এপ্রিল, এই বছরের জন্য। চলুন তাহলে শুরু করি। দ্য ইনফ্লেশন রোলার কোস্টার যেটি আছে, আপনারা সবাই রোলার কোস্টার চিনেন, যারা সিক্স ফ্ল্যাগে গেছেন বা শুনেছেন, অ্যাড দেখেছেন, যেটি খুব চক্রাকারে ঘুরে উপর নিচে চারিদিকে ঘুরে, সেরকম একটি ব্যাপার রোলার কোস্টার আরেকটি টার্ন নিয়েছে। তার কারণ গত বুধবার লেটেস্ট ইনফ্লেশন ডাটা আমাদের কাছে এসেছে এবং এটি বলছে যে ইনফ্লেশন এখন এই মুহূর্তে মুদ্রাস্ফীতি 3.4% আছে, 3.4%, যেটা আপনি স্ক্রিনে দেখছেন। এবং এটি আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আশাবাদ ব্যক্ত করা হয়েছিল অর্থনীতিবিদরা, পণ্ডিতরা স্টক মার্কেটে, which came in at expectation, and the Wall Street, they love it, যেটির শিরোনাম আপনারা কিছু না, they absolutely love this. না, আপনারা অনেকেই হয়তো চিন্তা করবেন, and you might see, well, খুব ভালো কথা, ইনফ্লেশন যতখানি আশা করা হয়েছিল, ডাটা যেভাবে আশা করা ছিল, এক্সপেকটেশন যেটি ছিল সেটাই এসেছে, তাহলে সবাই কেন এক্সাইটেড? Why did the S&P 500 break the brand new record high? Why NASDAQ broke the brand new high? And the reason Wall Street is so excited, যে কারণটিতে ওয়াল স্ট্রিট খুবই এক্সাইটেড, তার কারণ হচ্ছে এই যে এক্সপেকটেশন অনুসারে ইনফ্লেশন নাম্বারটা এসেছে, সেটি একটি অন্যতম কারণ, যেটা আশা করছিলেন তারা সেটা এসেছে। কারণ এর পূর্বে আমরা যখন when we got the January inflation report 2024, এই বছরের কথা বলছি, it came harder than expected, যা আশা করা ছিল তার চেয়ে অনেক উপরে ছিল। February harder than expected inflation numbers 2024 again, and it came harder than expected in the March মাসে ইনফ্লেশন নাম্বার 2024. So আপনাদের guess is right, you guessed it, it was harder than expected, the March. কিন্তু নাও এখন যে নাম্বারটি আসলো, দ্য মান্থ অফ এপ্রিল, এটি যে আশাবাদ ব্যক্ত করছিলেন অর্থনীতিবিদরা, পণ্ডিতেরা, তারা সবাই বলছেন ফাইনালি আমরা একটু দম ফেলার সুযোগ পেলাম। when it came to inflation, they are saying a breath of fresh air when it comes to inflation. So আমি যেটি করতে চাই, what I want to do today, going over with inflation, মানে ইনফ্লেশন ওভার হোয়াটস গোয়িং অন উইথ ইনফ্লেশন নিয়ে আসলে হচ্ছেটা কি, বেশ কয়েকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো।
নাম্বার ওয়ান ইজ ওয়ের ডিড উই সি, কোথায় আমরা ইনফ্লেশন, এই ইনফ্লেশন রিপোর্টে আমরা কোথায় দেখেছি ইনফ্লেশন বেড়েছে ভার্সেস কোথায় ইনফ্লেশন কমেছে। নাম্বার টু, যেটা আই ওয়ান্ট টু গো ওভার ইজ হোয়াট ডাজ দিস মিন ওয়েন ইট কামস টু ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেটের ব্যাপারে যখন কথা হচ্ছে তখন এই রিপোর্টের সাথে এটি তাৎপর্য কী, কোথায় সম্পর্ক, অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক, দুটি একসাথে। নাম্বার থ্রি, হোয়াট ডাজ ইট মিন ফর দ্য স্টক মার্কেট। এই যে রিপোর্টটি আসলো এটি স্টক মার্কেটের জন্য কী গুরুত্ব বহন করে এবং খুব নিকট ভবিষ্যতে স্টক মার্কেটের অবস্থা কী হতে পারে। নাম্বার ফোর, হোয়াট ডাজ ইট মিন ফর দ্য হাউজিং মার্কেট। অ্যান্ড নাম্বার ফাইভ, আরেকটি হচ্ছে এটি ওভারঅল হোয়াট ডাজ ইট মিন ফর দ্য ইকোনমি, ওভারঅল অর্থনীতির জন্য এটির তাৎপর্য কী বা গুরুত্ব কী। সো ইনফ্লেশন কোথায় সবচেয়ে বেশি ছিল, ওয়ার ওয়াজ দ্য ইনফ্লেশন হারেস্ট অ্যান্ড ওয়ার ওয়াজ ইনফ্লেশন ওয়াজ নট হারেস্ট। ওকে, চলুন লেট মি স্টার্ট উইথ দিস ওয়ান ফার্স্ট। ইনফ্লেশন যেখানে সবচেয়ে বেশি ছিল, খুব গরম ছিল, সেটি হচ্ছে কি কার ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স। এটি গত বছরের সাথে যদি আমরা তুলনা করি, কার ইন্স্যুরেন্স জাম্প আপ বেড়েছে 22.6%, গাড়ির ইন্স্যুরেন্স 22.6% বেড়েছে। ক্যান ইউ ইম্যাজিন? আমি রেকর্ড ঘেটে দেখেছি এটি হচ্ছে গত 4 দশকে এবং স্পেসিফিকলি বলতে গেলে গত 47 বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় আছে গাড়ির ইন্স্যুরেন্সের প্রায়। দিস ইজ অ্যাবাউট 47 years since we have seen insurance price jumped up that high that fast. Number two, রেন্ট। আমি যখন রেন্ট বলছি এটা কিন্তু থাকা খাওয়ার খরচের কথা বলছি, দুটি মিলিয়ে যেটি এসেছে ইনফ্লেশন এখানে বেড়েছে 5.7%। নাও রেন্টাল কস্ট যদি আপনি বলেন শুধুমাত্র রেন্ট, এটি বেড়েছে 4.7%। আর কোথায় বেড়েছে? রেস্টুরেন্ট ফি। আমরা সবাই জানি, উই অল নো দ্যাট রেস্টুরেন্ট এখন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে দিনকে দিন। They're all going to be expensive restaurants, or we know that they are all going expensive and getting even more expensive. So এটি এসেছে 4.2%, 4.2%। এবং একটি জিনিস আরেকটু অনুমান করে নিতে হবে আপনাকে, সেটি হচ্ছে এটির মধ্যে আরেকটি জিনিস ঢুকে গেছে, সেটি হচ্ছে যে রেস্টুরেন্টগুলো নন এক্সপেন্সিভ ছিল, খুব একটা এক্সপেন্সিভ না, ব্যয়বহুল ছিল না, সেগুলিও এখন মোর এক্সপেন্সিভ দেন বিফোর। And finally, you have earnings, your income, আপনার ইনকাম। রিপোর্ট বলছে যে আপনার ইনকামে গ্রোথ হয়েছে, বেড়েছে অ্যাকর্ডিং টু সিপিআই ডাটা। আই ডোন্ট নো, উই উইল টক অ্যাবাউট দিস কিছুক্ষণের মধ্যে। যে ইনফ্লেশন ডাটা বলছে, তথ্য পরিসংখ্যান বলছে যে আপনার বেতন ভাতা দিয়ে বেড়েছে 4.1%। ইউ হ্যাভ আর্নিং গ্রোথ 4.1%। অ্যান্ড এই অংশটির কারণেই ওয়াল স্ট্রিট এবং হোয়াইট হাউস এই দুটি অংশই ভেরি ভেরি এক্সাইটেড। তার কারণ হচ্ছে আর্নিং যদি 4.1% বেড়ে থাকে, ইনফ্লেশন যদি 3.4% হয়ে থাকে, তার অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ডেটা, এই তথ্য অনুসারে যে আপনি আমি আমরা সবাই উই আর মেকিং মোর মানি রিলেটিভ টু ইনফ্লেশন। ইনফ্লেশন যে হারে বাড়ছে তার চেয়ে আমার আপনার ইনকাম বেশি গত বছরের তুলনায় করলে এই বছরের সাথে। সো পিপল হ্যাভ, তার অর্থ হচ্ছে সিম্পল জিনিস, আপনার কাছে আমার কাছে পিপল হ্যাভ মোর মানি টু সেভ। এবং যদি আমার কাছে সেভিংস থাকে, আমার কাছে খরচ করার জন্য বেশি পয়সা আছে, অর্থ আছে, এবং দ্যাট মিনস আই ক্যান স্পেন্ড মোর মানি টু শপ। আজকের সময়ে গত বছরের তুলনায় যদি তারা করেন, তার অর্থ আমি বেশি সেভ করছি এবং বাজার করার জন্য আমার কাছে বেশি পয়সা থাকছে। বাই দ্য ওয়ে, অ্যাগেন অ্যাকর্ডিং টু দিস ডাটা, এই তথ্য যে আমরা পেয়েছি অ্যাকর্ডিং টু দিস পরিসংখ্যান তথ্য অনুসারে। নাও আপনি যদি সেই দলের হয়ে থাকেন, আপনি যদি এগ্রি করেন এখানে, ইফ ইউ ফিল দিস ওয়ে, প্লিজ জানাবেন কমেন্ট করে যদি এই দলের হয়ে থাকে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট ফিল দ্যাট ওয়ে, আপনি যদি মনে করেন না এই তথ্যের সাথে আপনি একমত করেন না, এটা হতেই পারে না, আমার কাছে গত বছরের তুলনায় বছর বেশি সেভিংস নেই, বেশি অর্থ খরচ করার মতো পয়সা নেই, আপনি যদি এই দলের হয়ে থাকেন, এবং আমি মনে করি বেশিরভাগ আমরা এই দলেই পড়ব, also let me know in the comments. I would love to hear from your thoughts, love to hear from you. এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এটি আমাদেরকে বলে মার্কেটের অবস্থা কি, সাধারণ মানুষের, সাধারণ জনগণের অবস্থা কি। বাট অলসো আরও কিছু গুড নিউজ আছে এটার মধ্যে। ফ্রম দিস ইনফ্লেশন ডাটা, দ্য গুড নিউজ হচ্ছে কিছু কিছু খাদ্যদ্রব্যের দাম, দ্রব্যমূল্য কমেছে। হোয়াট আর দোজ থিংস?
কী সব জিনিস? এগ প্রাইসেস, এটি কমেছে 9% গত বছরের তুলনায়। রেন্টাল কার প্রাইস কমেছে গত বছরের তুলনায় 8.8%। এটি আমি বলতে পারি বিকজ গত সপ্তাহে আমি কোথাও গিয়েছিলাম, আই হ্যাড টু রেন্ট এ কার, আই নো ইট কস্ট মি লেস। ওকে, ফ্লাইট প্রাইস অর্থাৎ এয়ারলাইন টিকিটস এটিও কমে এসেছে 7.1% গত বছরের তুলনায়। এবছর ইউজড কার যেটি আছে সেটি কমে এসেছে 2.2%। গত বছরের তুলনায় নিউ কার প্রাইস, নতুন গাড়ির যেছে সেটিও কমেছে 0.1% গত বছরের তুলনায়। এবছর নট মাচ, বাড়েনি, কমেছে, ইয়েস নট সিগনিফিকেন্ট বাট কমেছে। অ্যান্ড নাও দ্যাট ব্রিংস মি টু দিস পার্ট, যেই পার্টে আমাকে এখন নিয়ে আসলো এই আলোচনার মাধ্যমে, উইচ ইজ হোয়াট ডাজ ইট মিন ফর দ্য ইন্টারেস্ট রেট। এই সব কিছুর অর্থ ইন্টারেস্ট রেটের সাথে কী গুরুত্ব বহন করে, বিকজ ফেডারেল রিজার্ভ তারা মিলিত হতে যাচ্ছেন দেয়ার নেক্সট মিটিং জুনের 11 তারিখ এবং জুনের 12 তারিখে টু ডিসকাস তারা কি করবেন ইন্টারেস্ট রেট নিয়ে। তারা কি একই জায়গায় রাখবেন ইন্টারেস্ট রেটটা, যদি ওয়ান কিপ দ্য সেম ইন্টারেস্ট রেট যেখানে আছে সেখানে, অর মেবি তারা চিন্তা করছেন যে এটি কমাবেন, ইন্টারেস্ট রেট কাটবেন যেটিকে আমরা বলি, অথবা তারা চিন্তা করছেন ইন্টারেস্ট রেট কি আরও বাড়ানো দরকার কিনা। ওয়েল, সম্প্রতি যেই ফেডারেল রিজার্ভের ব্যাংকের মিটিং হয়ে গেল, দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, জর্ম পাওয়েল হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, উনি বলেছেন, হি সেড ইজ দ্যাট তারা ইন্টারেস্ট রেট কমাবেন না অথবা কাটবেন না যে পর্যন্ত তারা ধীর স্থির একটি দেখতে পাচ্ছেন যে তারা 2%-এ নেমে আসছেন, অথবা অ্যাটলিস্ট অন টার্গেট তাদের লক্ষ্যমাত্রার দিকে যাচ্ছেন 2% ইনফ্লেশন। ওয়েল, ফর 2024 আমরা যেটি দেখেছি ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইনফ্লেশন গোয়িং আপ, উপরের দিকে গেছে, অর্থাৎ বেড়েছে। দেন এপ্রিল মাসে কাইন্ড অফ যেটি আশা করা হয়েছিল সেরকম হয়েছে, ইট ডিড ফল, ইট কমেছে, এক্সকিউজ মি, I got too excited. Okay, it did fall, এটি কমে এসেছে, but a little bit, অল্প বিস্তর। ওকে, 2%-এর লক্ষ্যমাত্রার দিকে কি আমরা যাচ্ছি, but we are still far or away from 2% target, not to mention যে ফেডারেল রিজার্ভের ব্যাংক ডাজ নট লাইক টু সি দিস। কয়েকটা জিনিস আছে ফেডারেল রিজার্ভের পছন্দ করেন না, সেটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের আমাদের সবার জন্য বোঝা। হেডলাইন ইনফ্লেশন সিপিআই রিপোর্ট, হেডলাইন ইনফ্লেশন সিপিআই রিপোর্ট, উইচ যেটি আসলে সব নিউজ এজেন্সি কাভার করে থাকেন, অ্যান্ড দিস ইজ ওয়ার দ্য কনফিউশন ইজ। তারা অর্থাৎ ফেডারেল রিজার্ভ তারা যেটিকে দেখতে চান তাকে বলা হয় কোর ইনফ্লেশন। কোর ইনফ্লেশন হচ্ছে যখন আপনি ওভারঅল যে ইনফ্লেশন রিপোর্টটি আসলো সেখান থেকে দুটি জিনিস কেটে বাদ দিবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Federal Reserve calls it, তারা কারণ এই দুটিকে তারা বলছেন ভলাটাইল, খুব বেশি ওঠানামা করে, ওকে, which includes energy and gas. And I know, আমি জানি আপনারা বলবেন, but everybody needs energy and gas. আপনারা correct, you are absolutely right, but the Federal Reserve Bank does not like it at those numbers. And according to core inflation data, যেটি তারা পছন্দ করেন এই দুটি গ্যাস অ্যান্ড এনার্জি বাদ দিয়ে, সেটি এসেছে 3.5%, which is still quite a bit away from 2% টার্গেট তাদের যেটি আছে সেখান থেকে এখন আমরা বেশ দূরে আছি। সো যখন আমরা কথা বলি ইন্টারেস্ট রেট কাট করার, which have to, আমাদের যেটি বুঝতে হবে সেটি হচ্ছে কি, দিস ইজ জাস্ট ওয়ান পিস অফ ডাটা, একটি মাত্র পরিসংখ্যান এখানে। দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা চান যেটি দেখতে সেটি হচ্ছে একটা ট্রেন্ড, অর্থাৎ কমে আসছে ক্লোজার টু 2%, কাছাকাছি তাদের যে 2%-এর দিকে ধাবিত হচ্ছে, সেই ট্রেন্ডটি তারা দেখতে চান। নাও অ্যাজ সুন অ্যাজ দিস ডাটা, এই ডাটা যখনই বের হয়ে আসলো, প্রকাশিত হলো, ওয়ান অফ দ্য রিজন ওয়াই আপনারা যেটা দেখেছেন, সবাই দেখেছেন আমার মনে হয়, সেটি হচ্ছে একটি বড় জাম্প দেখেছেন স্টক মার্কেটে, যেটি আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি, রেকর্ড সংখ্যক ডাও জোন্স, S&P, ন্যাসড্যাক, সব কিছু রেকর্ড, গত 4 দশকের রেকর্ড ভেঙেছে তারা।
তার কারণ হচ্ছে ইউ হ্যাভ আ লট অফ ট্রেডার্স, অনেক ট্রেডার্স আছেন যারা আশা করছেন যে অথবা আশাবাদ ব্যক্ত করছেন বা বলছেন ফাইনালি তারা দেখছেন হোয়াট উই কল আ ব্রিদিং রুম, শ্বাস নিঃশ্বাস ফেলার একটি জায়গা তৈরি হয়েছে। ইনফ্লেশন, যখন ইনফ্লেশন কথা বলছে তখন তারা বলছেন এই কথাটি। To call it that a lot of traders are not hoping that means this could, তারা যেটি বলছেন যে এইটি দেখার মাধ্যমে তারা বলছেন ওকে ফাইনালি আমরা হয়তো রেট কাট অর্থাৎ ইন্টারেস্ট রেট কাটা অর্থাৎ কমানো হয়তো অচিরেই দেখতে পাবো, সুনার রাদার দেন লেটার। এটা হচ্ছে তাদের আশাবাদ, তারা মনে করছেন। when will they actually come out, মানে কখন এটি হবে? আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছি। এভরিবডি ইজ হোল্ডিং দেয়ার ব্রেথ। কতক্ষণ ধরে রাখতে পারবো উই ডোন্ট নো। উই উইল সি হোয়াট হ্যাপেন্স, আমরা দেখবো সামনে কি হয়। বাট দিস ইজ ওয়ার নাও when it comes to interest rate cuts understands একটা জিনিস বুঝতে হবে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক এই পর্যন্ত বলে আসছেন তারা যেটি করবেন they want to wait and see and we will wait and see। এই পর্যন্ত তারা বলে আসছেন and we are still quite a bit away from 2%, আমরা এখনও 2% যে লক্ষ্যমাত্রা আছে তার থেকে বেশ দূরেই আছি। so we will wait and see when it comes to interest rate। The next point যেটি আমি কভার করবো সেটি হচ্ছে what does it mean for the stock market। এই সমস্ত কিছু স্টক মার্কেটের সাথে আপনারা অনেকে বলবেন ভাই আমার তো স্টক মার্কেটে কিছু নেই, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি, অ্যান্ড কেন আমি স্টক মার্কেটের এই প্যাচানি শুনবো না? শুনতে হবে, তার কারণ আছে। বিকজ ওয়ান ওয়ে অর দ্য আদার এটি আপনাকে স্পর্শ করবে। বিকজ অবভিয়াসলি উই দেখেছি যে আমরা যেটি দেখেছি S&P 500 রেকর্ড ব্রেক করেছে, রেকর্ড হাই, দ্য ন্যাসড্যাক রেকর্ড হাই, ডাও জোন্স even at higher record, অর্থাৎ তিনটি অংশই। So what does this mean for what's going on in the stock market? স্টক মার্কেটে কি হচ্ছে, মানে what does it mean, তার অর্থ কি, এরকম পাগলের মতো কারণ কি? And what you want to understand here, আমরা কি বুঝতে চাই এখান থেকে when it comes to stock market is that the stock market is a place where stock market হচ্ছে এমন একটি জায়গা যেখানে ইনভেস্টর আছে, যারা আছেন তারা অর্থ এখানে ঢালেন। দে পুট দেয়ার মানি বেসড অফ হোয়াট দে থিঙ্ক ইজ গোয়িং টু হ্যাপেন। তারা যেটি ইনভেস্ট করে থাকেন, আপনারা যারা ইনভেস্ট করছেন তারা যখন ইনভেস্ট করেন আপনারা কি হতে যাচ্ছে তার উপরে বেস করে আপনি ইনভেস্টটা করেন, বিনিয়োগ করেন। কি হতে যাচ্ছে কোথায়, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ইকোনমি, এটি তারা অনুমান করেন, গেস করেন। ইন দ্য ইকোনমি, দ্য স্টক মার্কেট অ্যান্ড দ্য ইকোনমি ডাজ নট মুভ। একটি কথা বলে রাখা ভালো এখানে যে অর্থনীতি কিন্তু একই সমান্তরালে চলে না। স্টক মার্কেট অ্যান্ড ইকোনমি দে ডোন্ট রান লিনিয়ারলি, দে ক্যান মুভ ইন ডিফারেন্ট ডাইরেকশন। তারা কিন্তু এমনও দেখা যাবে স্টক মার্কেট ঊর্ধ্বগামী কিন্তু অর্থনীতি নিম্নগামী, এতে হতে পারে। এই দুইটি কিন্তু সমান্তরালে সবসময় চলে না। বিকজ দিস ইজ ওয়ার পিপল পুট দেয়ার মানি বেসড অফ হোয়াট দে থিঙ্ক উইল হ্যাপেন, কি হতে যাচ্ছে, কি হতে পারে তার উপরে বেস করে, গেস করে এখানে মানুষ বিনিয়োগ করে থাকেন। এবং তারা আরও গেস করেন এখান থেকে যে অর্থনীতিতেও কি হতে পারে, এটিও তাদের একটি গেসের মধ্যে থাকে। অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ দ্য মুভস উইথ দ্য ইনফ্লেশন, আপনার যখন ইনফ্লেশনের মুভগুলি থাকে, ওয়েন ইনফ্লেশন কামস ইন, ওয়েল কল ইট এক্সপেকটেশন, আমরা ধরে নিই যে এক্সপেকটেশন, যে আশাবাদ ব্যক্ত করেছিল, আই ক্যানট ইভেন সে লোয়ার দেন এক্সপেকটেশন, যদি তা হতো তাহলে আরও ভালো হতো, যেটি আশাবাদ ব্যক্ত করেছিল তার চেয়েও যদি কম আসতো, বলতে পারলে ভালো হতো। ইট ওয়াজ রাইট অ্যাট দ্য এক্সপেকটেশন, যেটা আশা করা হচ্ছে সেখানে এসেছে। ওয়েন ইনফ্লেশন কামস ইন অ্যাট এক্সপেকটেশন, ওয়েল দিস গট আ লট অফ পিপল অন ওয়াল স্ট্রিট এক্সাইটেড। এইটি যখন আসলো, ওয়াল স্ট্রিটের অনেকেই খুবই আশাবাদীর দলে যোগ দিয়ে দিলেন। দে আর ভেরি এক্সাইটেড। ইট ইজ ফাইনালি নট অ্যাবাভ এক্সপেকটেশন, অর্থাৎ যেটি আশা করছিলেন তার চেয়ে বেশি আসে নাই। কাজেই দে হ্যাভ এ রিজন কি কারণে তারা এক্সাইটেড। সো ইভেন দো উই হ্যাভ দিস এক্সপেকটেশন ফর ইনফ্লেশন, এভরিবডি ইজ কাইন্ড অফ থিঙ্কিং যে দ্যাট ইনফ্লেশন ইজ গোয়িং টু কাম ইন হার্ডার দেন এক্সপেক্টেড। বিকজ অফ দ্যাট, সবাই যেটি আমরা দেখছি, সবাই মনে করছিলেন 3বার খুব উপরে যেটা আশা করছিল তার চেয়ে বেশি এসেছে। এবারও
যেটি আশা করা হচ্ছে তার চেয়ে বেশি আসবে, এটি অনেকে ধারণা করছিলেন। পিপল আর হোপিং দ্যাট the inflation will be on the downward trend. আবার অনেকে আছেন মনে করছিলেন যে এটি একটি নিচের দিকে নেমে আসার কথা বা নিচে and if the inflation comes downward trends, যদি নিচে নেমে আসে, that তার অর্থ হবে ফেডারেল রিজার্ভ ব্যাংক তখন পদক্ষেপ নেবেন ইন্টারেস্ট রেট কমানোর। They will take steps to start cutting the interest rate. যদি ফেডারেল রিজার্ভ কমানো শুরু করেন ইন্টারেস্ট রেট, that could make buying home cheaper. যদি সেটা করা শুরু করেন তারা, যদি ইন্টারেস্ট রেট কমানো শুরু করেন, তার ফলশ্রুতিতে কী হবে, আপনি যখন বাড়ি কিনতে যাবেন, it's going to be cheaper. If you can make buying a car, it will make buying a car cheaper. It can make your credit card cheaper. আপনারা এখন ক্রেডিট কার্ড যারা ব্যবহার করছেন 22% and higher in some cases, এটিও কমে আসবে। It can make your business loan cheaper. It can make your commercial loan cheaper, which could help stimulate economy. এই সব কিছু যখন চিপ হয়ে আসে, অর্থনীতি উদ্দীপনায় ভরে ওঠে এবং প্রাণচাঞ্চল্য হয়ে ওঠে। It is stimulate the economy, অর্থনীতি। And so you have some traders, আমাদের কাছে অনেক ট্রেডারই আছেন, তারা আশা করছেন যে এই ইন্টারেস্ট রেট কাট এখন হবে, which is why তারা কি করছেন এখন, they are dumping money into the economy. অনেক ইনভেস্টরই এখন স্টক মার্কেটে অর্থ বেশ পরিমাণে বিনিয়োগ করা শুরু করেছেন। But what you want to understand, যেটা আমাদের বুঝতে হবে, is that short-term moves are short-term moves. ক্ষণস্থায়ী মুভগুলো ক্ষণস্থায়ী হয়। And if you are an investor, আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন, আপনাকে মেক শিওর করতে হবে যে ইউ ক্যান কাট থ্রু দ্য নয়েজ, অর্থাৎ যে বিশৃঙ্খলার চারিদিকে অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে, আশাবাদের অনুসারে ইনফ্লেশন ডাটা তথ্য এসেছে, রেকর্ড হাই স্টক মার্কেট, দিজ আর অল নয়েজ। এটি আপনাকে ভুল পথেও চালিত করতে পারে। You need to understand that you can cut through the noise and understand what's really happening in the big picture, in the economy. অর্থনীতিতে আসলে হচ্ছে কি, তার কারণ কি? Well, that's how you make money. কেন বুঝতে হবে? Because you want to make money as an investor. আপনি যদি অর্থ বানাতে চান, ভালো পরিমাণ ইনকাম করতে চান from a stock market as an investor, আপনাকে এটি বুঝতে হবে, not as a trader. Not as a trader. Trader is different. And this is where you are not buying. Okay, so and this is where you also want to understand, আমি সবাইকে আমাদের বুঝতে হবে stock market. If you're not buying stock, যদি আপনি স্টক ক্রয় করে না থাকেন, আপনি যদি স্টক ক্রয় বিক্রয় না থাকেন, and I mean you are actually buying company. একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন স্টক ক্রয় করছেন, সবাই মনে করেন আমি স্টক কিনছি, আমি ইনভেস্ট করছি। নো, আপনি কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিটিকে কিনছেন, কোম্পানির একটি অংশ কিনছেন। অ্যান্ড দ্য রিজন ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, এটার কারণটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে, বিকজ আপনাকে মনে রাখতে হবে যে বিকজ দ্য কোম্পানিজ আর ইম্প্যাক্টেড বাই দ্য ইন্টারেস্ট রেট। কারণ আপনি কিন্তু ইনভেস্ট করছেন যখন, আপনি কোম্পানি কিনছেন, কোম্পানির অংশ কিনছেন। অ্যান্ড দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা যারা শুনছেন। এবং কোম্পানিতে ইম্প্যাক্ট পড়বে ইন্টারেস্ট রেটের উপরে। তার কারণ হচ্ছে মোস্ট কোম্পানির, বেশিরভাগ কোম্পানি অন দ্য স্টক মার্কেট, তাদের সবারই ঋণ আছে। দে হ্যাভ ডেট, দে হ্যাভ লোনস, বিগ লোনস। এটি কিন্তু আপনারা যাচাই করে নেবেন নেক্সট টাইম ইউ ইনভেস্ট, বি কেয়ারফুল। অ্যান্ড দ্য কোম্পানিজ অন দ্য স্টক মার্কেট যারা আছেন, তাদের যে লোনটি আছে, এই লোনটি কিন্তু দিস ডেট ইজ নট এ 30-year fixed loan. This is not a 30-year fixed fixed rate mortgage. তাদের যে লোনটি আছে, they are readjusting mortgage. এটি হচ্ছে readjustable mortgage. And most companies, বেশিরভাগ কোম্পানি, তাদের যে ঋণটি আছে, এটা readjusted. Their debt সবাই readjust করেছিলেন কোথায়? 2020 এবং 2021-এ, যেখানে ইন্টারেস্ট রেট ছিল the lowest level ever in the recent history. So now, এই যে লোনগুলি আছে, এটা কিন্তু রিএডজাস্ট করতে হবে আবার। যখন তারা রিএডজাস্ট করবেন, বিকজ দিস আর 30, আপনি কিছুক্ষণ আগে বললাম, এটি কিন্তু 30-year fixed rate mortgage নয়। এটি হচ্ছে 3-year, 4-year, 5-year and maybe 7-year লোন এই কোম্পানিগুলির আছে। এই লোনগুলি নাও
এখন আসবে অ্যাডজাস্টেবল পর্যায়ে বা অ্যাডজাস্টেবল ম্যাচুরিটি ডেটে আসতেছে। দে আর গোয়িং টু রিঅ্যাডজাস্ট দিস। যখন অ্যাডজাস্ট হবে এটা হায়ার ইন্টারেস্ট রেটে হবে, কারণ ইন্টারেস্ট রেট কিন্তু এখন অনেক হাই। দিস হায়ার ইন্টারেস্ট রেট, these companies, these businesses are going to have to pay much more high debt. যখন এটা রিঅ্যাডজাস্ট করবেন তারা আগামী 1 বছর 2 বছর, বাই দ্য ওয়ে কমার্শিয়াল রিয়েল এস্টেট আগামী বছর 2025-এ মেতে রিঅ্যাডজাস্ট করবে সব কিছু। ইজ গোনা বি ডিজাস্টার তারা যদি ইন্টারেস্ট রেট না কমান। ডিফারেন্ট স্টোরি, আরেকদিন হয়তো কভার করবো। বাট এই যে বিজনেসগুলো আছে তারা যখন রিঅ্যাডজাস্ট করবেন তাদের লোন, তাদেরকে অনেক বেশি পয়সা দিতে হবে, অনেক বেশি অর্থ দিতে হবে, হায়ার ডেট সার্ভিসিং কস্ট। অ্যান্ড ইফ দে হ্যাভ দ্য মানি টু পে ফর ইট, যদি তাদের কাছে অর্থ থাকে ক্যাশ ফ্লোটিং ইন দেয়ার ব্যাংক, গ্রেট। যদি তাদের এই অর্থ না থেকে থাকে, দিস বিজনেস ইন দ্য স্টক মার্কেট, অল দিস বিজনেসে তারা কিন্তু বড় প্রবলেমে পড়তে যাচ্ছেন ইন দ্য ফিউচার। মিনিং যখন আমি বলছি ইন দ্য ফিউচার, আমি বলছি আগামী 12 থেকে 18 মাস। ইফ দে হ্যাভ টু পে দিস হায়ার কস্ট, তাদেরকে এই যে নতুন করে রিফাইন্যান্স করবেন তাদের 3, 4, 5 years, 7 years মর্গেজ যেটি তারা নিয়ে থাকেন, রিঅ্যাডজাস্টেবল মর্গেজ, এটি যখন তারা করবেন, দে উইল নট হ্যাভ দ্য রেভিনিউ টু সাপোর্ট ইট। তাদের যদি যথেষ্ট রেভিনিউ না থাকে এবং রেভিনিউ থাকার পরেও এটি যে পরিমাণ অর্থ আসবে তারা হয়তো পে করতে পারবে না। সো ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর নট ইনভেস্টিং। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি কিন্তু শুধু একটা টিকার সিম্বলে ইনভেস্ট করছেন না। ইউ আর নট ইনভেস্টিং ইন এ কোম্পানি, ইউ আর অ্যাকচুয়ালি ইনভেস্টিং ইন এ স্টক। And you definitely want to understand, আপনাকে অবশ্যই বুঝতে হবে কি হচ্ছে, what's happening with the stock market. This is important. That's why you can make smart invest. যদি আপনি এটা করে থাকেন, ভালো মতো পড়ালেখা করে থাকেন, ইনভেস্টিং করেন টাইম, that's when you can make smart investing decision. By the way, disclaimer, I am not telling you don't buy or buy stock. I'm not qualified for this. Disclaimer. Okay. The next thing, পরবর্তী যেটি আমি আলোচনা করতে চাই, I'll go over this and what does this mean for real estate. এই সব কিছুর কথা তো অনেক কিছু বললাম, বড় বড় কথা সবাই তো স্টক মার্কেটে নেই, কিন্তু রিয়েল এস্টেটে আছেন অনেকেই, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, বাড়ি ক্রয় করার জন্য অপেক্ষা করছেন, মর্গেজের জন্য অপেক্ষা করছেন। What does this mean for real estate market, real estate situation? Now, the obvious part, একেবারে পরিষ্কার যে অংশটি আছে, is a better if the better is the bank does not cut the interest rate right now. ব্যাংক কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্ট রেট কাটবে না, এটি সবার কাছে পরিষ্কার, এবং কাটছে না। দেন দ্যাট ডাজ নট ডু এনিথিং উইথ দ্য হাউজিং মার্কেট। যদি ব্যাংক ইন্টারেস্ট রেট না কমায়, যেখানে আছে সেখানেই রেখে দেয়, তাহলে হাউজিং মার্কেটে খুব একটি ওঠানামা করবে না। দ্য হাউজিং মার্কেট, বিকজ দ্য মর্গেজ রেট আর নট গোয়িং টু চেঞ্জ বিগ ওয়ে। যদিও কমেছে, বাই দ্য ওয়ে শুরুতে যেটা বলেছে মর্গেজ রেট কমেছে, ইয়েস 10 বেসিস পয়েন্টে কমেছে ইন লাস্ট 2 weeks. ইট ওয়েন্ট ডাউন 10 বেসিস পয়েন্ট। যদি ব্যাংক ইন্টারেস্ট রেট না কমায়, ফেডারেল রেট ইন্টারেস্ট রেট যদি ফেডারেল রিজার্ভ যদি না কমায়, ব্যাংকও কমাতে পারবে না, তাহলে কি হবে, হাউজিং মর্গেজ যেটি আছে তার ইন্টারেস্ট রেটের কোনো পরিবর্তন আসবে না। বাট দ্যাটস নট ট্রু, এটি সবাই মনে করে থাকেন। দিস ইজ নট এন্টায়ারলি ট্রু। দেয়ার আর 2 things, দুটি জিনিস আছে এখানে, দ্যাট এফেক্টস মর্গেজ রেট, যেটির এফেক্ট পড়ে মর্গেজ রেটে। ইউ হ্যাভ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট একটি অংশ, অ্যান্ড দেন ইউ হ্যাভ হোয়াট ইজ কল্ড ট্রেজারি ইয়েল্ড। আমি চাই আপনারা এই অংশটি বুঝুন, কারণ এই কথাটি ট্রেজারি ইয়েল্ড, আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, আমি অনেকবার বলেছি ট্রেজারি ইয়েল্ড। আজকে বুঝিয়ে দিব ট্রেজারি ইয়েল্ড সহজ ভাষায়, dummies for treasury yield. Okay, for treasury yield are the interest rate that Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ট্রেজারি ইয়েল্ড ইন্টারেস্ট রেটটা হচ্ছে সেই ইন্টারেস্ট রেট, আপনি যখন সরকারকে অর্থ লগ্নি দেন, আপনি যখন বন্ড কিনেন, ট্রেজারি কেনেন, আসলে আপনি অর্থ লগ্নি দিচ্ছেন গভর্নমেন্টকে। if you lend money to the government. Now, আপনি মনে করেন আপনি একজন ব্যাংকার, put yourself in a bank's shoes. মনে করেন আপনি একটি ব্যাংক পরিচালনা করছেন। If you are a bank, আপনি যদি একটা ব্যাংক হয়ে থাকেন, you have the money sitting in your bank, যেটি আপনি লোন দিতে পারেন বা লোন দিবেন, আপনার ব্যাংকে পয়সা আছে, you want to lend it out.
ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, অথবা আপনি ইনভেস্ট করছেন, বিকজ দ্য ব্যাংক ইনভেস্ট মানি বাই লেন্ডিং ইট আউট, বা ঋণ দিয়ে তারা ইনভেস্টমেন্ট হিসাবে নিয়ে থাকে এটা, এবং তারা এখান থেকে অর্থ আয় করে থাকেন। আপনি কম্পেয়ার করবেন আপনার অপশন, আপনি যদি ব্যাংক হয়ে থাকেন, আপনি আপনার অপশন কম্পেয়ার করবেন কোথার সাথে? ধরুন আপনার একটি কাজিন আছেন যার নাম আমরা ধরে নিই বান্ডি আর ঠ্যান্ডি আর ট্র্যাড আর ওয়েল whatever, রাইট? ধরে নিন আপনার এই কাজিনটি হি ইজ নট গুড উইথ মানি, অর্থের পরিচালনার ব্যাপারে হি ইজ নট গুড। তার অর্থ হচ্ছে দ্যাট ইজ আ রিস্ক, এটি একটি রিস্ক। অ্যান্ড দেন ইউ হ্যাভ আদার অপশন, অন্য অপশন থাকে, হুইচ ইজ আরেকজন মানুষ আছেন ধরে নিন হি ইজ এ গুড ক্রেডিটর, তাকে অর্থ দিলে সময় মতো পাওয়া যায়, অর্থর ঋণ সহ এবং ইন্টারেস্ট সহ পাওয়া যায়। হু ইজ ভেরি গুড পেইং বিলস, দুজনের মধ্যে একজন যে ভেরি গুড, তাকেই তো আপনি লোন দেবেন। হু ইজ ভেরি গুড অ্যাট মেকিং দিস পেমেন্ট অন টাইম, যেটি কথা বলছিলাম যে আরেকজন ভদ্রলোক আছেন, পেমেন্ট করছেন, টাইম টাকাও দিচ্ছেন, সব কিছু ফেরত দিচ্ছেন। অ্যান্ড দেন আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। এই তিনটি অপশন যদি আপনার কাছে থাকে, আপনি যদি ব্যাংক হয়ে থাকেন, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কাকে লোন দিবেন। হু ডু ইউ থিঙ্ক দ্য ব্যাংক উড ওয়ান্ট টু দ্য লোয়েস্ট রিটার্ন ফ্রম? সবচেয়ে কম পয়সা কে ফেরত দিবে, বা সবচেয়ে ইন্টারেস্ট রেট কম কে দিবে? দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, বিকজ ওয়েল দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট পয়সা যে কোনো সময় ফেরত দিতে পারে, ক্রেডিট ওয়ার্থি, কারণ কি দে ক্যান প্রিন্ট মানি, তারা যে কোনো সময় অর্থ ছাপাতে পারেন, ডলার ছাপাতে পারেন। দো দ্য হেল্প অফ দ্য থ্রু দ্য হেল্প অফ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, যদিও আমরা জানি গভর্নমেন্ট অ্যান্ড ফেডারেল রিজার্ভ দুটি আলাদা এন্টিটি, কিন্তু আমরা জানি ফেডারেল রিজার্ভের মাধ্যমে ফেডারেল গভর্নমেন্ট অর্থ ছাপাতে পারেন এবং যে কাউকে অর্থ ফেরত দেওয়ার যোগ্যতা রাখেন। যখন আপনি ট্রেজারি কিনেন, এভাবে আপনি আপনার পয়সার অর্থটি ফেরত পান। অ্যান্ড দে হ্যাভ দ্য ট্যাক্স ডলার। আরেকটি ব্যাপার হচ্ছে ইউএস গভর্নমেন্ট কালেক্টস ট্যাক্স, তারা ট্যাক্স ইনকাম করে থাকেন আমাদের কাছে, আমরা যখন ট্যাক্স দিই এটি যায় ফেডারেল গভর্নমেন্টের কাছে, ইন দ্য এন্টায়ার কান্ট্রি, পুরো দেশেরই। সো ইফ নাও দ্য ট্রেজারি yield interest rate, যদি ট্রেজারি yield interest rate গভর্নমেন্ট পেইং আউট অ্যান্ড গোয়িং আপ, যদি উপরের দিকে যেতে থাকে, তার অর্থ হবে দে আর গোয়িং টু চার্জ ইউ অ্যান্ড ইয়োর কাজিন, আপনি এবং আপনার যে কাজিন আছে যাকে অর্থ দেওয়া হচ্ছে, মোর। অ্যান্ড সো দিস ইজ ওয়ার নাও ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে আমাদেরকে সবাই যে বোঝা উচিত হোয়াটস গোয়িং অন উইথ দ্য ট্রেজারি yield। ট্রেজারি yield নিয়ে এখন মার্কেটে কী হচ্ছে। This Mohammed Akhtar বলছেন this is not right count economics growth. I'm not sure. দিনা খান বলেছেন হাই আপনাকেও। ওকে, সো অ্যান্ড হোয়াট উই স ট্রেজারি yield, এখানে আমাদেরকে সবাইকে বুঝতে হবে ট্রেজারি yieldটা কী জিনিস। অ্যান্ড হোয়াট উই স, আমরা যেটি দেখছি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাজ সুন অ্যাজ উই গট দ্য ইনফ্লেশন রিপোর্ট, যে যত দ্রুত আমরা ইনফ্লেশন রিপোর্টটি পেয়েছি, আমরা একটি জিনিস বুঝতে পেরেছি যেটি এক্সপেকটেশনের চেয়ে বেশি, সেটি হচ্ছে ট্রেজারি yield নেমে এসেছে, ট্রেজারি yield পতন ঘটছে, বিকজ ইনভেস্টার যারা আছেন তারা এখন ট্রেজারি yield কিনবেন না। দে গট লিটল বিট রিলিফ, লিটল বিট হ্যাপি, ইট ইজ গুড সাইন, ইট ইজ এ গুড সাইন ফর ইনফ্লেশন, ইট ইজ এ গুড সাইন ফর ডলার্স। কারণ ট্রেজারি yield যখন কমে আসে, ইনফ্লেশনের জন্য ভালো, ডলারের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো, উইচ মিনস দে নিড লেস ট্রেজারি রিটার্ন। কারণ ট্রেজারি তার এত দরকার নেই, অন্য মানুষকে লগ্নি দিলে তারা আরও বেশি চার্জ করতে পারবেন। অ্যান্ড সো ইফ দ্য ট্রেজারি yield ফলস, যদি এটি নিচে নেমে আসে, দ্যাটস এ গুড নিউজ ইন টার্মস অফ মর্টগেজ রেট। তার অর্থ হচ্ছে ট্রেজারি yield কমে আসলে মর্টগেজ রেটও নিচে নেমে আসে। Nothing drastic, but that's the kind you have to give an idea of what helps move mortgage rate day to day. এটির কারণে মর্টগেজ রেট ডে টু ডেতে আপ অ্যান্ড ডাউন করে থাকে। তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক ইজন্ট চেঞ্জিং দ্য ইন্টারেস্ট রেট ডে টু ডে, যেটা আমরা মনে করে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যান আইডিয়া অফ ওয়ার দিস মর্টগেজেস আর গোয়িং টু বি গোয়িং, কোথায় যাচ্ছে মর্টগেজের তাহলে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, পে অ্যাটেনশন টু ট্রেজারি yields, স্পেশালি পার্টিকুলারলি 10-year ট্রেজারি yield-এর অবস্থান কোথায়, এটা আপনাকে বলে দিবে আপনার হাউজিং মার্কেট কোথায় যাচ্ছে, হাউজিং মার্কেট ইন্টারেস্ট রেট কোথায় যাচ্ছে, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ অ্যান আইডিয়া অফ ওয়ের দ্য মর্টগেজ রেট ইজ গোয়িং। Because if the trend of treasury yield is rising উপরের দিকে, you can expect আপনার mortgage rate
বাড়বে। ইফ দ্য ট্রেজারি গোজ ডাউন মর্টগেজ রেট কমে আসতে বাধ্য। দ্য নেক্সট থিং আই ওয়ান্ট টু টাচ অ্যান্ড গো ওভার ফাইনালি ইজ হোয়াট ইট মিনস ফর দ্য ইকোনমি। অর্থনীতির জন্য এই সমস্ত জিনিসের মানেটা কি। নাও দেয়ার আর কাপল অফ থিংস, couple of different parts, কয়েকটি ডিফারেন্ট অংশ আছে অফ দ্য ইকোনমি দ্যাট আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কনজিউমার সাইড অফ ইট, ভোক্তার আপনি আমরা যখন ক্রয় করি আমরা সবাই ভোক্তা। দিস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কনজিউমার সাইড অফ দ্য ইকোনমি, ভোক্তার দিকে অর্থনীতি। এবং দ্য সেকেন্ড পার্ট হচ্ছে বিজনেস সাইড অফ দ্য ইকোনমি। অ্যান্ড দ্য রিজন আই ওয়ান্ট টু সেপারেট দিস, যে কারণে আমি এটা সেপারেট করতে চাই, ইজ বিকজ যখন আপনার হাই ইনফ্লেশন, তখন হাই ইনফ্লেশন দ্যাট হার্টস দ্য কনজিউমার। ইনফ্লেশন যখন বেশি থাকে আপনার আমাকে অনেক বেশি অর্থ খরচ করতে হয়, ইট হার্টস আস, এটা আমাদের উপরে প্রভাব ফেলে। অ্যান্ড হু ইজ দ্য কনজিউমার? এভরিবডি, রিচ পিপল, পিপল ইন দ্য মিডল ক্লাস পিপল, পোর পিপল, এভরিবডি ইজ এ কনজিউমার। আপনি আমি সবাই ভোক্তা, বিকজ এভরিবডি গেটস টু অ্যান্ড হ্যাভ টু ইট। যদি কোনো কিছু না করে থাকেন আপনাকে খেতে হবে, আপনাকে কাপড় কিনতে হবে, আপনাকে থাকার একটা জায়গা থাকতে হবে। এভরিবডি নিডস এ কার। ওয়েল, নট এভরিবডি নিডস এ কার, বাট লট অফ পিপল নিডস এ কার। এভরিবডি ইজ এ কনজিউমার। আপনি আমি সবাই ভোক্তা। সো ওয়েন ইউ হ্যাভ হাই ইনফ্লেশন, যখন আপনি খুব বেশি ইনফ্লেশন, উচ্চ মুদ্রাস্ফীতি থাকে, ইট হার্টস দ্য কনসামশন। আমরা যে পরিমাণ ক্রয় করতে পারি, কনজিউম করতে পারি, এটির উপরে আঘাত আসে, বিকজ দ্যাট মিনস আপনাকে বেশি পয়সা দিয়ে কম জিনিস নামতে হবে। না, অবভিয়াসলি সাম কনজিউমার্স, কিছু ভোক্তা আছেন তারা বেশি আঘাতটি পেয়ে থাকেন কম্পেয়ার টু দ্য আদার্স। ইফ ইউ আর এ কনজিউমার, যার আপনার স্যালারির উপরে আপনি সব কিছু ইনকাম করে ধরে বসে আছেন, যে আপনার স্যালারির উপরে আপনি সব কিছু রিলাই করতে হয়, যখন আপনি যদি রেইজ না পান, well, now this inflation will hurt you more than the other যারা আছেন, যারা big investors who have seen big returns, বড় অর্থ বিনিয়োগ ফেরত পেয়েছেন over last few years, তাদের কিন্তু সম্পদ বেড়েছে ডাবল, ট্রিপল or maybe quadruple in just last few years, গত কয়েক বছরে। So now if you see the 5% inflation, তারা যদি 5% inflation, it doesn't bother them, এটা তাদের কোনো কিছু করবে না। It doesn't bother them. It doesn't bother anybody. It doesn't bother them. Who doesn't have, কিন্তু কাদের সবচেয়ে বেশি বদার করবে? যে স্যালারির উপরে ডিপেন্ড করছেন, যে কোনো রেইজ পাননি গত কয়েক বছরে, কোনো মতে চলছেন। And that's what we have been seeing happening for average people, যারা স্যালারির উপরে রিলাই করে আছেন, যাদের ইনকাম বাড়ছে না, বাড়ছে কিন্তু not fast enough to keep up, ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে চলার মতো বাড়ছে না। নাও আপনি হয়তো বলবেন, হেই, আপনি তো একটু আগে বললেন যে তথ্য বলছে যে সবার ইনকাম বেড়েছে 4.1% এবং ইনফ্লেশন হলো 3.4%। দ্যাট মিনস আমরা কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে রিলেটিভ টু ইনফ্লেশন। অ্যান্ড শিওর, দ্যাটস হোয়াট দ্য ডাটা সেজ। তথ্য তাই বলছে, এটা ট্রু। বাট ইউ গট টু অলসো রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে দ্যাট this data does not always give you full picture. এই যে তথ্য আমরা পাচ্ছি, এটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ পিকচার দেয় না, because sometimes you also see more people are going to credit cards, more people are digging deep in their savings, তাদের সেভিংস থেকে খরচ করছেন, আরও অনেকে তাদের 401k থেকে তুলে নিয়ে আসছেন, রিটায়ারমেন্ট থেকে তুলেছে। they have less money because they can't save much money and they have to pay more money to their pay rent. They have to pay more money for groceries. They have to pay more money for their car. So what we have seen আমরা যেটা দেখছি generally, more and more American starting to feel not a huge number, তারা কাট ব্যাক করছেন, not a drastic, খরচ কমাচ্ছেন, বড় অংশ নয় কিন্তু একটি অংশ করছেন। We're seeing Americans are starting to cut back their spending. This is 80-20 আমরা এখন আমি খেয়াল করছি, which hurts the ability for some businesses। সেটি যখন হয়, অনেক বিজনেস আছে তারা কিন্তু তাদের যে পরিমাণ অর্থ আগে বানাতেন, ইনকাম করতেন, সেটি কমে আসবে। বিকজ ইফ ইউ আর নট স্পেন্ডিং, মানে আমি যদি খরচ না করি, আপনি যদি চিপোটলিতে না যাই, না কিনি, ইফ উই ডোন্ট ফ্লিপ দ্য স্ক্রিপ্টস, রাইট, দেন হোয়াটস ক্যান হ্যাপেন, এটার প্রভাব পড়বে কর্পোরেশন। কর্পোরেশন কী করবে? তাদের উপর যখন ইম্প্যাক্টটা পড়বে, দো দিস ডাটা, now they are impacted through the data in a couple of different ways. Quite a consumer inflation একটি ব্যাপার আছে। It will also hurt the corporation in certain different ways, because that means তারা যখন হার্ট হবে,
তারা কি করবে, তাদের কস্ট বাড়িয়ে দিবেন। They will also, the cost for everyday things আরও উপরে চলে যাবে। Now the corporation have to pay fees, আপনাদের মনে রাখবেন তাদের কিন্তু ফি পে করতে হয় to run the business। তাদের they have to pay the cost for producing, তারা যে প্রডিউস করেন সেই কস্টটাও দিতে হয় তাদের কাছে, এটার বলা হয় প্রাইস ইন্ডেক্স, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। সো অল দিস থিংস মিনস হোয়াট এক্স্যাক্টলি? লেবার মার্কেট কমে আসছে না, যেটা বারবার ফেডারেল রিজার্ভ বলছেন। সো but the other part of this you have to understand that it comes business when it comes to debt, যখন ঋণের কথা আসে, debt part which kind of highlighted a little bit earlier, যেটি আমি বললাম যে corporations are sitting up in a huge pile of debt। সব কর্পোরেশন কিন্তু অনেক অনেক ঋণের বোঝা নিয়ে বসে আছেন, and this debt is not coming from producing asset। এটি আরেকটি ব্যাপার, অনেক বড় ব্যাপার, কাজে আমি এটি বলবো না, কারণ এটি টাচ করলে এখন অন্য কিছু করা যাবে না। অর্থাৎ যে লোনটি দিয়ে আপনি ইনকাম করছেন না, স্টক বাইব্যাক ইজ ওয়ান অফ দোজ থিংস, আর অন্য একদিন হয়তো সেটি নিয়ে আলোচনা করবো। সো অল দিস থিংস are going to complicate the situation. Now you're going to say that what would company do then? Because they can borrow money. Let's just say 3% now borrow money, $100 million or $1 billion. Yes, they can, কিন্তু যেভাবে মানে ইন্টারেস্ট রেট আছে এখন, এইভাবে যদি তার বড় করেন, it is kind of arbitrage. But প্রবলেম উইথ সাম কোম্পানিজ, তারা কিন্তু যে অর্থটি লোন নিয়েছিলেন 2020 সালে 2021 সালে এটি খরচ করে ফেলেছেন। সো but now the debt is going to coming in debt in 2024, 2025, 2026. So what's going to happen? আমরা এই ব্যাপারে চোখ রাখছি, আরও বিস্তারিত এটি নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে সবসময় আপডেটেড রাখতে চাই এবং রাখবো, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। চলে যাব দ্বিতীয় অংশে। এই অংশে আমার সাথে যোগ দিচ্ছেন বেলাল হোসেন বেলাল, সিইও বাংলা ট্রাভেল। স্বাগত জানাচ্ছি আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। প্রথম যেটি আমি মনে করেছিলাম খুব লাইট থেকে শুরু করব, গুরুত্বপূর্ণ বিষয় চলে যাবো, বিষয়ে আগে চলে যাই, কি বলেন? ওকে, আমাদের কাছে অনেক ইনফরমেশন আসছে, আমার কাছে পার্সোনালি অনেকেই যোগাযোগ করছেন। আমার বয়স হয়ে গেছে, আমি সিটিজেনশিপ যদি পরীক্ষা দিই সেটি পারবো না, আমি জিনিস মনে রাখতে পারি না, আমার বয়স হয়ে গেছে, আমি অনেক কিছু শিখতে পারি না, কিন্তু আমার সময় হয়ে গেছে, আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার মনে হয় না আমি পাস করতে পারবো। এবং অনেকেই বিভিন্ন সার্টিফিকেট জোগাড় করে দিয়েছেন, এটি আরেকটি অংশ, তাদের সার্টিফিকেট কাজে লাগেনি, তাদেরকে ডিনাই করে দেওয়া হয়েছে। প্রথম কথা আমি জানতে চাবো কেন ডিনাই করা হলো এবং কী কারণে ডিনাই হয়ে থাকে, এটি শুনবো। এটি সুরাহাটা কি? আমি জানি ইউ আর নট এ লয়ার, বাট আপনার প্রতিষ্ঠান অনেকে এই ব্যাপারে, আমি কয়েকজন পাঠিয়েছি, সাহায্য করেছেন এবং ভালোভাবে করেছেন এবং তাদের কাজটি হয়েছে। তো কেন আসলে হচ্ছে না, কি যাদের হচ্ছে না তাদের সমস্যাটি কোথায়, আসলে সেটি দিয়ে শুরু করতে পারি। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে, ধন্যবাদ টিভিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটা বললেন, যে বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, অনেকের বয়স হয়ে গেছে যারা এখন আইদের মনে রাখতে পারে না অথবা ভালো বুঝতে পারে না, বিকজ অফ এজ। ইয়েস, বিকজ অফ এজ। সো এজের কারণে যারা ভালো বুঝতে পারে না অথবা মনে রাখতে পারে না, অনেকেরই হয়তো আমাদের আগের, যেহেতু কারো বয়স 60, কারো 70, কারো 75, কারো 80 হতে পারে, 80 হতে পারে, তখন হয়তো এত এডুকেশন নিয়ে এত চাপ ছিল না যে আমাকে এত পড়াশোনা করতে হবে। কারো হয়তো করা আছে, কারো হয়তো করা নাই, বাট এজ আসার পরে অনেকটাই মনে থাকে না, স্বাভাবিক। আর আমাকে লিখতে, ইন জেনারেল আমরাও যখন টিভিতে এসে কথা বলি বিগিনিং আমাদেরও একটু নার্ভাস হয়ে যায়, আর যখন ইমিগ্রেশন অফিসার কাছে যাব তখন আমরা অনেক সময় চিন্তা করি যে কি না জানি কি হচ্ছে, না জানি কি। তো এর জন্য অনেকে ঘাবড়ায় যায়, আরও অনেকটা জিনিস এই জন্যই। তো ওরা একটু আপনি লিখতে দিবে, পড়তে দিবে, বলবে ওটাকে কী বলছে ওটাও আপনাকে বলতে বলবে, তো ওটাতে এই বয়সে অনেক সময় হয়তো হয়ে ওঠে না। আপনার দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল যে অনেকেই হয়তো কাগজপত্র সাবমিট করে, সামহাও ডিনাই হয়ে যায়। সব কিছুতেই এক্সপার্ট দরকার, অফকোর্স। তো যদি আপনি এক্সপার্ট, এই বিশেষজ্ঞ যারা এটাতে কাজ করে, যে ডাক্তার হচ্ছে শুধুমাত্র এই বয়স্কদের নিয়ে কাজ করে, যারা ভালো আইদার ইংরেজি বুঝতে পারেন না অথবা মনে রাখতে পারেন না অথবা আপনি ভালো বুঝতে পারেন না, তাদের জন্য উচিত হচ্ছে যারা এক্সপার্ট ডাক্তার আছে এই সেক্টরে শুধুমাত্র কাজ করে বয়স্কদেরকে নিয়ে। আপনি যদি এক্সপার্ট কোনো ডাক্তারের কাছে যান, শুধু যে ডাক্তার হবে তাও না, সেম এক্সপার্ট লয়ার লাগবে যারা বয়স্কদের নিয়ে কাজ করে, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র এক্সপার্টদের নিয়েই কাজ করা। এই বয়স্ক মানুষ কী দরকার, তার কী জন্য সে পারে না, ওই জিনিসটা যদি আপনি জাজকে বুঝাইতে পারেন, দ্যাটস দ্যাট ডান। বাট শুধু কাগজ সাবমিট করলে যে হয়ে যাবে তা না, আপনার দরকার একজন এক্সপার্ট লয়ার,
একজন এক্সপার্ট ডাক্তার যে আপনাকে এক্সামিন করবে এবং যে সার্টিফিকেট ডাক্তার আপনাকে দিচ্ছে যে সাম লেগেসি আপনার আছে যেটা কোনোভাবেই আপনি রিকভার করতে পারতেছেন না, আমি তো পারি না, সকালে কি খাইছে দুপুর মনে নেই আমার। ওকে, সো দ্যাট মিনস আপনি বলছেন যে এটির আসলে স্পেসিফিক কিছু পদক্ষেপ আছে, কিছু স্টেপস আছে যেটি তাদেরকে নিতে হবে, এবং এটির একজন বিশেষজ্ঞ ডাক্তার আছে যার সাথে আলাপ করতে হবে, যার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, একজন এক্সপার্ট ইমিগ্রেশন লয়ার থাকবেন এই বিষয়ে, এক্সপার্ট এই বিষয়টিতে তার সহায়তা নিতে হবে, এবং এটি আপনারা করে থাকেন। তার অর্থ হচ্ছে আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যাদের এই সমস্যা আছে, এবং আমি অনেক কল পেয়েছি যার জন্য আমি এই আজকের এই সেগমেন্টটি করতে বাধ্য হয়েছি, কারণ আমি মনে করি আমাদের কমিউনিটিতে অনেকে আছেন শুধুমাত্র একটু বুস্টটা পেলে, একটু সহায়তা সঠিক জায়গা থেকে সহায়তা পেলে তাদের সিটিজেনশিপ হয়ে যাবে। আরেকটি ব্যাপার আমি খেয়াল করছি, অনেকেই বাংলাদেশে যাচ্ছেন, 6 মাস থাকছেন, 6 মাস শেষের আগে ফেরত চলে আসছেন, এবং তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আবার চলে যাচ্ছেন, আবার 5 মাস পরে ফেরত আসছেন। এরকম অনেকেই যোগাযোগ করছেন যারা বলছেন যে সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম যখন হচ্ছে তখন তাদেরকে থামানো হচ্ছে, রীতিমতো জেরা করা হচ্ছে, 2-1জনকে ফেরত দেওয়া হচ্ছে। হোয়াই? এটি আসলে কিভাবে সমাধান করা যেতে পারে? কারণ আপনি তো ট্রাভেলস এজেন্ট চালান, আপনার কাছে নিশ্চয়ই শত কল আসে এই ব্যাপারে। আবারও ধন্যবাদ আপনাকে। অতি সম্প্রতি সেটা আমার এক কাস্টমার ছিল যে উনি আগে 11 মাস থাকতেন, 11 মাস আগে 11 মাস থাকতেন, 11.5 মাস থাকতেন, এই জায়গায় 15 দিন এসে উনি চলে যেতেন। ওকে, দেন সবাই যেহেতু বলে, ওর ইমিগ্রেশন অফিসার হয়তো একাধিকবার হয়তো ওনার কোশ্চেন ছিল যে ব্যাপারটা কি, আপনি তো এই জায়গায় থাকেন, আপনি দেশেই থাকেন। দেন ওনার মাথায় সামহাও একটা আইডিয়া আসলো, আমরা অনেকে বলা করে ভাই 6 মাসের কম থাকলে কিছুই হবে না, সো আপনি 6 মাসের কম থেকে চলে আসবেন। তো এখন ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে উনি যেটা করেন, উনি বাংলাদেশে সাধারণত 5 মাস আর 5.5 মাস থাকেন, 6 মাসের 15 দিন আগে আসেন। অতি সম্প্রতি এই ফ্যামিলি সবাইকে আটকানো হয়েছে যে আগে আপনি কি করতেন, 11 মাস থাকতেন, এখন যেটি আমরা শুনছি সেই সমস্যা। রাইট। সো এখন আপনি যেটা করতেছেন যে আপনি তো এই দেশেই ছিলেন 15 দিন, হ্যাঁ, রিজন কি, আপনি দেশেই থাকতেছেন, ইয়েস আপনি 6 মাসের আগে আসেন, কোনো আপত্তি নাই, বাট আপনি স্টে তো অলওয়েজ 7 to 10 days, রাইট। সো মেজরিটি আমরা যেটা চিন্তা করেছিলাম যদি 6 মাসের কম থাকে তাহলে অফিসার কিছু বলবে না, ইমিগ্রেশন অফিসার আমাদেরকে কিছু বলবে না, সো কোনো সমস্যা নাই, না ইটস এ বিগ সমস্যা। সেম থিং, আপনি 11 মাস একটা জিনিস ছিল, যদি আপনি আমরা যেটা কাউন্ট করে সিটিজেনশিপের এলিজিবিলিটিতে, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, যারা বয়স্ক মানুষ উইদাউট পরীক্ষা ছাড়া, যারা পরীক্ষা ছাড়া পাস করতে চায় তাদেরকে কি করতে হবে, যেটা কন্টিনিউ 6 মান্থ, 5 বছর লেস দেন 6 মান্থ দেশের বাইরে থাকতে হবে। সেটা আপনি যে দেশে যান, যদি আপনি 6 মাস ওভার হন তাহলে এই টাইমটা কিন্তু আপনার 0 হয়ে যাচ্ছে। দর্শক যারা শুনছেন, বি কেয়ারফুল, খুব মনোযোগ নো ম্যাটার হোয়াট, আপনাকে 6 মাসের বেশি কোনো, লেটস সে এক্সাম্পল আপনি 2020 সাল থেকে আপনি এখন 2024 সাল, 4 বছর আপনি আসেন, ওকে, বাট এখন 24 আসার পরে যদি আপনি 6 মাসে 1 দিন থাকেন, আপনার টাইম আবার শুরু, যে আপনি 4 বছর পিছনে ছিলেন কন্টিনিউ কিন্তু 4 ইয়ার আপনি ছিলেন লেস দেন 6 মান্থ, অলমোস্ট কোয়ালিফাইড, অলমোস্ট আপনি ডান। এখন কোনো এক রিজনে এবার আপনি মোর দেন 6 মান্থ ছিলেন, ইয়ার আবার আপনার শুরু, আবার 5 বছর শুরু করতে হবে 24-এর পর থেকে। ডেঞ্জারাস। ওকে, সো এটা তো আরেকটি ব্যাপার, কিন্তু আমরা যেই ব্যাপারটা ছিল সরি এই প্রসঙ্গে, হ্যাঁ, সো এয়ারপোর্টের যে জিনিসটা হচ্ছে, এয়ারপোর্ট অফিসার যেটা ওদের মাথায় চিন্তা ভাবনা হচ্ছে, ওরা চাচ্ছে আপনি এই দেশের লফুল সিটিজেন, এই দেশে থাকবেন, এই দেশকে ট্যাক্স পে করবেন, এই দেশকে সার্ভ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, রাইট, এই দেশকে আপনি ইমপ্রুভ করবেন, তো আপনার কন্ট্রিবিউশন তো এই জায়গায় নাই, যখন 15 দিন এখানে থাকেন, রাইট, আপনি এই দেশে থাকেন না, 7 দিন থাকেন, 15 দিন থাকেন, তো ওরা চাচ্ছে ইয়েস এটা আপনি সলভে আসেন, নট ব্যাক অ্যান্ড ফোর্থ আসা যাওয়া। যদি আপনি নিত্যান্ত থাকতে হয়, ইয়েস আপনি ট্রাভেল পারমিট নিয়ে যান, আপনি অনুমতি নিয়ে যান, আপনি 2 বছর থাকেন, 2 বছর শেষ করে আসেন, তারপরে 2 বছর থাকেন, বাট কন্টিনিউ থাকেন, দেয়ার ডিমান্ড। এইটা হচ্ছে, তাহলে যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা যখন এরকম চিন্তা করছেন 6 মাস থেকে 5 মাসের সময় চলে আসবো, ঠিক আছে, প্রথমবার তারা ছাড় দিয়ে দিবে, দ্বিতীয়বারই হয়তো প্রবলেমে পড়বেন, তৃতীয়বারও প্রবলেম, আপনাকে অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে। দিস ইজ কামিং ফ্রম এন এক্সপার্ট ট্রাভেল এজেন্সি, যিনি প্রতিদিন এটি দেখছেন শুনছেন। ওকে, আরেকটি ব্যাপার আমার কাছে অনেকেই যোগাযোগ করে থাকেন যে আমি সিটিজেন, আমার ওয়াইফও সিটিজেন, আমার 18 বছরের নিচে বাচ্চা আছে, ওকে নিয়ে এসেছি, তার জন্য যথেষ্ট কাগজপত্র সাবমিট করেছি, কিন্তু কোনো খবরই নেই এখন, তার সিটিজেনশিপ হয়ে যাওয়ার কথা বাই ডেরিভেটিভ, রাইট? তো এটির প্রবলেম কি, এটিও কি আপনারা হ্যান্ডেল করে থাকেন মাঝে মাঝে? ইয়েস। ওকে, সো এটির সমস্যাটা কি, এর সমাধানটা কি? ওকে, সো আব্বা অথবা আম্মা ফ্যামিলির 2 জনের যে কোনো একজন যদি সিটিজেন হয়,
লেস দেন 18 ইয়ার যদি বাচ্চা হয় অবশ্যই তার ছেলেকে বা মেয়েকে উনি সিটিজেন করতে পারেন, পাসপোর্ট বানাতে পারেন উইদাউট বাই ল, উইদাউট এক্সামিনেশন, উইদাউট এনিথিং, জাস্ট আপনি সাবমিট করানো হবে, বাট দরকার প্রপার ডকুমেন্ট। সো অনেকে আমরা হয়তো প্রপার ডকুমেন্ট না জানার কারণে আমি পেপার ওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমার ডকুমেন্ট মিসিং আছে, হচ্ছে না, ওরা পাঠাতেছে দিস অ্যান্ড দ্যাট মিসিং, হয়তো উনি বুঝে নেই, আরও একটা কাগজ পাঠিয়েছে, আবারও হয় নাই, ফাইনালি ওনাকে সেকেন্ড আর থার্ড টাইম নোটিশ পাঠাচ্ছে, ডিএনএ টেস্ট করেন, মানে ঝামেলা বাড়ছে, ওকে। তো স্বাভাবিক, আমার ছেলে মেয়ের জন্য আমি যখন অ্যাপ্লাই করলাম তার তো আমি পাসপোর্ট চাচ্ছি, অবশ্যই, তখন কী করবো, আমি ডিএনএ টেস্ট করবো, বিকজ অফ আমাকে পাসপোর্ট ডিপার্টমেন্ট বলছে আপনি ডিএনএ টেস্ট করেন, ওকে। ডিএনএ টেস্ট করার পর রেজাল্ট আসে, ওকে, এবার আপনি রেজাল্ট পাঠাচ্ছেন পাসপোর্ট অফিসে, সেম জায়গায় যে জায়গায় আপনি পাঠাইছেন, এখন কোন ডিপার্টমেন্টে আপনার প্রথম অ্যাপ্লিকেশন গিয়েছিল, সেকেন্ডটা কোথায় যাচ্ছে, স্টাফ, ওকে। আপনারটা ডিএনএ রিসিভ করার পরে আবার 6 মাস পরে একটা লেটার আসে, আমরা আপনার কাছ থেকে ডিএনএ জিনিসটি বিলম্বিত হচ্ছে, রাইট, 6 মাস পরে। এটি সমাধানের উপায় আপনারা তো করে থাকেন, সমাধানের উপায়টা কি সম্পূর্ণভাবে না বললেও ছোট করে যদি শেয়ার করেন এবং যাদের প্রয়োজন পড়বে তারা আপনার সাথে যোগাযোগ করে নিবে পরবর্তীতে, সমাধানের উপায়টি আসলে কি? সমাধানের উপায়টা হচ্ছে শুধুমাত্র প্রপার ডকুমেন্টগুলি যদি উনি জানেন যে ভাই সাবমিট করবেন বা বোন সাবমিট করবেন, প্রপার ডকুমেন্ট যদি ওনার কাছে থাকে দ্যাট ইজ ফাইন। এটার মধ্যে বার্থ সার্টিফিকেটের একটু ব্যাপার থাকে যে ইস্যুটা কি ছিল, বাপ মায়ের সাথে কি ছিল, এই জায়গায় দুজনের নামে ঠিক ছিল কি না, ওর তার ভ্যাকসিনাইজ কমপ্লিট ছিল কি না। অনেক সময় যদি আমরা ফটোকপি দিই, মেজর সমস্যা হয়ে যায়, আমরা ফটোকপি সাবমিট করি, ফটোকপি অ্যাকসেপ্টেড, সো যারা দেখছেন ফটোকপি ইজ নট অ্যাকসেপ্টেড। এছাড়াও যদি পরামর্শ লাগে আমি মনে করি তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে, আপনার অফিসে যোগাযোগ করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু কি যোগ করার আছে? মোটামুটি তিনটি বিষয় ছিল গুরুত্বপূর্ণ, আমি শেয়ার করতে চেয়েছিলাম, তিনটি আমি পেয়ে গেছি। আমরা হয়তো আগামী সপ্তাহে আরেকটু ফলো আপ করতে হবে, কারণ সময়ের স্বল্পতার কারণে আজকে হয়তো আর বাকি আমি টাচ করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় আছে? না, বেসিক্যালি ইমিগ্রেশন নিয়ে যে জিনিসটা ছিল, শুধুমাত্র যদি কেউ কোনো আব্বা আম্মার জন্য কেউ করতে চায় যেটা বিনা পরীক্ষায় পাশ করা, তাদের একজন ইন্টারপ্রেটার অবশ্যই দরকার। কেননা এগেইন যদি আব্বা আম্মাকেই কথা বলতে হয় তাহলে ওনারা কোনোভাবে সাকসেসফুল হবেন না। তো যে জায়গায় করবেন আপনারা অবশ্যই একজন ভালো এক্সপার্ট লয়ার নেবেন যারা এই বিষয়ে কাজ করে, একজন এক্সপার্ট ডাক্তার নেবেন যারা শুধুমাত্র বয়স্কদের নিয়ে কাজ করে, সাথে যেন একটা ইন্টারপ্রেটার থাকে আপনার, যে ইন্টারপ্রেটার আপনার আব্বা আম্মার পক্ষে এ টু জি লয়ার এন্ড ডাক্তারের সাথে ডিল করবে। দ্যাটস নিড ইম্পর্টেন্ট থিংস, এই থ্রি থিংস। আরও কিছু কথা রয়ে গেছিল, আমি আসলে শেষ করতে পারছি না কারণ আমাদের সময় আসলে অতিবাহিত হয়ে গেছে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে যথেষ্ট সময় দেওয়া দরকার ছিল, কিন্তু পরবর্তী সময় আগামী সপ্তাহে আমরা পাবো, তখন দেখা যাবে। যেটি আমি তুলে ধরতে চাচ্ছিলাম যে ইউ নিড প্রফেশনাল হেল্প, এবং প্রফেশনাল হেল্পের জন্য আপনি তার কাছেই যেতে হবে, যে বাংলা ট্রাভেলসের কাছে যেমন করুন, কিন্তু যেখানেই যান আপনি টেক প্রফেশনাল হেল্প, টেক প্রপার স্টেপ। আপনার বাবা মাকে অতি সত্ত্বর যদি নাগরিক করতে চান, সিটিজেন করতে চান উইদাউট এক্সাম, তার একটি প্রসেস আছে, প্রসেসটি জানা দরকার। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।